হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 11 এর কাইনেমেটিক্স পোর্শনের প্রথম চ্যাপ্টার একমাত্রিক গতি বা একমাত্রিক গতি। এখন এই কাইনেমেটিক্স ব্যাপারটা কি? কাইনেমেটিক্স কথার অর্থ হচ্ছে গতি। কেন গতি? কারণ কাইনেমেটিক্স শব্দের উৎপত্তি হয়েছে একটা গ্রিক ওয়ার্ড কাইনেসিস থেকে বা কিনেসিস থেকে, যে শব্দের মানে হচ্ছে গতি। অর্থাৎ এই জায়গায় এই পোর্শনে আমরা কাইনেমেটিক্স পোর্শনে আমরা কোনো বস্তু বা বস্তু সমষ্টির গতি নিয়ে আলোচনা করব এবং দেখব যে কিভাবে তার গতি নিয়ে পড়াশোনা করা যায়। যেমন কোনো রকেটকে আমি যদি পৃথিবী থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টায় লঞ্চ করি, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব ধরি মঙ্গল গ্রহে তার পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, এইরকম কিছু যাবতীয় ক্যালকুলেশন, জিওমেট্রি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব একমাত্রিক গতি। আজকে আমাদের টপিক হচ্ছে একমাত্রিক গতি। দেখো এখানে দুটো কথা রয়েছে, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে একমাত্রিক। দুটো জিনিস কি? এখন গতি মানে হচ্ছে কোনো বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন। কোনো বস্তু যদি সময়ের সঙ্গে তার নিজস্ব অবস্থার পরিবর্তন করে, তাহলে আমরা তাকে কি বলবো? যে সেই বস্তুটি বর্তমানে একটা গতিশীল অবস্থায় রয়েছে। কি বললাম? যে কোনো বস্তু যেটা আগে এখানে ছিল সেটা যদি সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিবর্তন করে এখানে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো সেই বস্তুটা গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে এই একমাত্রিক ব্যাপারটা কি? একমাত্রিক মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা সরল রেখা বরাবরই তার অবস্থান পরিবর্তন করে, মানে তার অবস্থানের পরিবর্তন শুধু একটা সরল রেখা বা সরলরৈখিক পথ বরাবরই হয়, সেক্ষেত্রে আমরা সেই বস্তুর গতিকে বলি একমাত্রিক গতি। কেন একমাত্রিক গতি বলি? তার কারণ কোনো এক মুহূর্তে তার অবস্থান বা গতি, ধরি সেটা t1 সময় তার অবস্থান ছিল এটা এবং t2 সময়ে তার অবস্থান হয়েছে এটা। তো যে কোনো সময়ে, যে কোনো অবস্থাতে, যে কোনো সময়ে তার গতি বা তার অবস্থান বর্ণনা করতে গেলে আমার শুধুমাত্র একটাই অক্ষের প্রয়োজন, যেহেতু তার গতি একটাই অক্ষের উপর দিয়ে হচ্ছে, সেহেতু এরকম গতিকে আমরা কি বলি? একমাত্রিক গতি। যদিও আমাদের সিলেবাসে পড়াশোনা এই একমাত্রিক গতিতেই শেষ এবং আমাদের যত আলোচনা এই একমাত্রিক গতিকে কেন্দ্র করেই, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে এবং আমরা আমাদের ফিজিক্স এই সাবজেক্টে যাতে আমরা আমাদের ইন্টারেস্টটা ধরে রাখতে পারি, আমরা জানতে পারি, আমরা শিখতে পারি, সেই জন্য আমি কি করছি, এই একমাত্রিক অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল গতি ছাড়াও আরও কিছু গতি হয়, যেমন 2 ডাইমেনশনাল গতি এবং 3 ডাইমেনশনাল গতি। অর্থাৎ একমাত্রিক গতি যেটা আমরা বললাম, তাছাড়াও 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক এবং 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক গতিও হয়। এই জিনিসগুলো কি আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা দেখি 2D মোশনটা কি, 2 ডাইমেনশনাল মোশনটা কিরকম জিনিস, বা দ্বিমাত্রিক গতিটা কিরকম জিনিস। আচ্ছা, এর আগে আমরা যখন একমাত্রিক গতি পড়লাম তখন দেখলাম যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি একটাই অক্ষের উপর ঘটে, অর্থাৎ একটাই সরলরৈখিক পথে ঘটে, সেক্ষেত্রে আমরা তার গতিকে কি বলছি? একমাত্রিক গতি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যখন একটা ট্রেন তার একটা লাইনের উপর দিয়ে যায়, আর সোজা ট্রেন লাইনের উপর দিয়ে যখন একটা ট্রেন চলে যাচ্ছে, তখন তার গতি একমাত্রিক গতি। এখন আমরা জানবো দ্বিমাত্রিক গতিটা কেমন।
দ্বিমাত্রিক গতি হচ্ছে ধরা যাক আমাদের বাড়ির যে মেঝে, সেই মেঝের মধ্যে একটা পিঁপড়ে ঘোরাফেরা করছে। এই হচ্ছে আমাদের বাড়ির মেঝে, এই হচ্ছে আমাদের বাড়ির মেঝে, এবং সেই মেঝের মধ্যে একটা পিঁপড়ে ঘোরাফেরা করছে। সেখান থেকে হাঁটা শুরু করেছিল, হাঁটতে 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 গিয়ে এইখানে গিয়ে পৌঁছালো। তাহলে বর্তমানে পিঁপড়েটা রয়েছে এই পজিশনে রয়েছে বর্তমানে পিঁপড়েটা। এখন যদি আমাকে এই পিঁপড়ের অবস্থান বর্ণনা করতে হয়, তাহলে আমাদের কি বলতে হবে, অথবা আরো সহজভাবে যদি বলি যে এখন এইখানে আরো একটা পিঁপড়ে বসে আছে, এটা সেকেন্ড নাম্বার পিঁপড়ে, যে এই প্রথম নাম্বার পিঁপড়ের কাছে পৌঁছাতে চায়। তো পিঁপড়ে কি করলো, প্রথম পিঁপড়েকে ফোন করে জিজ্ঞাসা করলো যে তুই কোথায় আছিস। এখন পিঁপড়ে যদি ফিজিক্স জ্ঞান সম্পন্ন হয়, সে কিন্তু সহজের উত্তর দেবে কিভাবে, তার পজিশনটা কিভাবে বলবে। সে বলবে যে তুই মেঝের এই যে দৈর্ঘ্য, এই বরাবর তুই এতটা হেঁটে আয় প্রথমে, তারপরে ঠিক মেঝের প্রস্থ বরাবর অর্থাৎ এই দিক বরাবর এতটা হেঁটে আয়, তাহলে তুই আমার কাছে পৌঁছে যাবি। এবং এই দ্বিতীয় পিঁপড়ে যদি একই কথা শুনে এত দূর এবং প্রস্থ বরাবর এত দূর যায়, তবে সে কিন্তু প্রথম পিঁপড়ে পজিশনে পৌঁছে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মুহূর্তে যখন একটা মেঝের তলে কোনো পিঁপড়ে ঘোরাফেরা করে, তখন তার অবস্থান বর্ণনা করতে গেলে আমার মেঝের দৈর্ঘ্য এই অ্যাক্সিসেরও প্রয়োজন এবং মেঝের প্রস্থ সেই অ্যাক্সিসটারও প্রয়োজন হয়। অর্থাৎ কোনো এক পার্টিকুলার সময়ে এই পিঁপড়ের অবস্থান বর্ণনা করতে গেলে আমার যেমন মেঝের দৈর্ঘ্য উল্লেখ করতে হচ্ছে, তেমন প্রস্থর উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ আমার দুটো অক্ষেরই প্রয়োজন হচ্ছে। আমি দৈর্ঘ্যটাকে যদি এক্স অক্ষ এবং প্রস্থটাকে যদি ওয়াই অক্ষ বলি, তাহলে এক্স এবং দুটো কোঅর্ডিনেট, দুটো অক্ষেরই যেহেতু আমার প্রয়োজন হচ্ছে এর গতি অথবা অবস্থানকে বর্ণনা করতে গিয়ে, সেহেতু এরকম গতিকে আমরা কি বলি, 2 ডাইমেনশনাল মোশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাই যে তাহলে 3 ডাইমেনশনাল মোশনটা কি। 3 ডাইমেনশনাল মোশনটা কি? আচ্ছা, এবার আমরা জানার চেষ্টা করবো যে তাহলে 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক গতিটা কি জিনিস। আচ্ছা, আমরা দেখলাম যে রেল লাইন বরাবর একটা ট্রেন সোজা গেল, তারপর আমরা একটা মেঝের তলে একটা পিঁপড়ের গতি নিয়ে দেখলাম। এবার আমরা দেখি যে কোনো ধরি এখান থেকে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটা অর্থাৎ পৃথিবীর মাটির উপর কোনো একটা জায়গা, সেখান থেকে বা কোনো একটা স্পেস স্টেশন মানে যেখান থেকে আচ্ছা, আমরা ধরি যে এটা ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো রকেট লঞ্চ স্টেশন, যেখান থেকে রকেট লঞ্চ করা হয়। তো সেখান থেকে এরকম করে একটা রকেট কিছুটা উপরের দিকে উঠলো। তো এখন এই মুহূর্তে যদি কিছু সময় পর যখন রকেটটা এই পজিশনে পৌঁছে গেছে, তখন যদি আমরা জিজ্ঞাসা করি বা এই রকেটের অবস্থান বর্ণনা করতে যাই, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের 3টা অক্ষের প্রয়োজন। কি করে 3টা অক্ষের প্রয়োজন? প্রথমে আমি আগে দুটো অক্ষ এঁকে নিই, যেটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, এবং আরেকটা হচ্ছে আরো একটা অক্ষের প্রয়োজন, যেটা হচ্ছে উচ্চতা অক্ষ বা জেড অ্যাক্সিস। কেন এই এক্সট্রা জেড অ্যাক্সিসের প্রয়োজন হচ্ছে? দেখো, যেহেতু এরোপ্লেনটা এই লঞ্চ স্টেশন থেকে উড়ে গেছে কিছুটা, তাহলে কিছুক্ষণ পর যখন সেই অবস্থানে পৌঁছেছে, তার অবস্থান যদি বর্ণনা করতে হয়, আমরা কিভাবে বর্ণনা করতে পারি? ধরি কোনো জাদু বলে আমরা কি করলাম, এই রকেটটাকে ঠিক সেই পজিশন থেকে নিচে নামিয়ে নিয়ে মাটিতে এনে ফেললাম। রকেটটা এখন এখানে এসে পড়লো। তাহলে এখানে এসে পড়ার পর আমরা দেখব যে
যখন সেই রকেটটাকে আমরা জাদু বলে নিচে নামিয়ে আনলাম তখন সে অলরেডি এই এক্স অ্যাক্সিস বরাবর এতটা মুভ করে গেছে এবং সে ওয়াই অ্যাক্সিস বরাবরও এতটা মুভ করে গেছে। অর্থাৎ জাদু বলে যখন আমি রকেটটাকে মাটিতে নিয়ে এসে ফেললাম তখন সে এক্স অ্যাক্সিস বরাবর এতটা চলে গেছে এবং সে যেহেতু এক্স অ্যাক্সিসের উপরই পড়েনি, পড়েছে কিছুটা দূরে, অতএব সে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা উড়ে গেছিল এবং যেহেতু এটা তার ফাইনাল পজিশন ছিল না, এটা আমরা তাকে জাদু বলে নিচে নামিয়ে আসার পর পজিশন, সে আসলে এতটা উচ্চতা থেকে নিচে পড়েছে, তাকে আমরা ইচ্ছা করে পজিশনটা সহজে মাপার জন্য এই উচ্চতা থেকে নিচে নামিয়ে এনেছি। অতএব সে এই দুটো অ্যাক্সিস বরাবর তো গিয়েও ছিল, তার সঙ্গে এই উচ্চতাটা যেটা আমরা জেড এর সাহায্যে যে মাপি, তো এই উচ্চতাটাও সে অ্যাচিভ করেছিল। অতএব সেই মুহূর্তে তার পজিশন এই দিক বরাবর তার দৈর্ঘ্য যদি এক্স হয়, ওয়াই হয়, তাহলে তার উচ্চতা যদি জেড হয়, তাহলে এই মুহূর্তে তার পজিশন আমরা এক্স, ওয়াই, জেড এই তিনটে কোঅর্ডিনেটের সাহায্যেই মাপতে পারি। অর্থাৎ এই মুহূর্তে তার পজিশন মাপতে গেলে আমার তিনটে অক্ষেরই প্রয়োজন হচ্ছে। অতএব এইরকম গতিকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রীয় গতি। আচ্ছা, এবার আমরা পরের জিনিসটা জানার চেষ্টা করি। দেখি আমরা এরপর কি পড়বো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বা বাংলাতে হচ্ছে সেটা নির্দেশতন্ত্র। তাহলে এইবার আমরা পড়বো বা জানবো যে রেফারেন্স ফ্রেম কি বা নির্দেশতন্ত্র কি। খুব সহজ একটা জিনিস, কিন্তু একটু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, কারণ কোনো জিনিস মাপার জন্য এই রেফারেন্স ফ্রেমের ভূমিকা খুব বেশি। তো কি এই নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম? দেখো, একটু আগে আমরা যখন বললাম যে গতি কি, তখন আমরা জানলাম যে কোনো বস্তুর অবস্থান যদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাহলে আমরা বলবো সে বস্তুটা গতিশীল অবস্থায় রয়েছে, এবং তার অবস্থান কিভাবে কটা অক্ষের উপর পরিবর্তিত হচ্ছে সেই হিসাব করে আমরা তার গতিকে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি বলি। আচ্ছা, আমাদের যেহেতু আলোচনা একমাত্রিক গতি নিয়ে, সেহেতু আমরা ধরে নিলাম যে এই বস্তুটা সময়ের সঙ্গে তার অবস্থান শুধুমাত্র একটা অক্ষের উপরই পরিবর্তন করে এখানে এসেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর তার অবস্থানে শুধুমাত্র পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে এটা ধরি যখন সেখানে ছিল তখন টাইম ছিল, টাইম কেবল শুরু হলো, অর্থাৎ আমি স্টপওয়াচ শুরু করলাম এবং এখানে পৌঁছানোর পর ধরি 10 সেকেন্ড সময় লেগেছে, অতএব এইখানে পৌঁছাতে বস্তুটার 10 সেকেন্ড সময় লেগেছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে সে কতটা গিয়েছে, তাহলে আমরা কি করব, এখান থেকে মাপা শুরু করব, অর্থাৎ এই পয়েন্টটাকে যেখানে সে প্রথমে ছিল সেই পয়েন্টটাকে 0 ধরবো, তারপর আস্তে 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 স্কেল দিয়ে দেখব যে ধরি এটা 1 মিটার, তারপর আরো 1 মিটার গেলাম 2 মিটার এবং আরো 1 মিটার গিয়ে 3 মিটার, অর্থাৎ এখন 10 সেকেন্ড সময় পর তার অবস্থান পরিবর্তন হয়েছে 3 মিটার। তাহলে আমরা দেখো তার অবস্থান পরিবর্তন কতটা হয়েছে সেটা মাপার জন্য কোথাও থেকে একটা শুরু করলাম, তাই না? তার যেখানে প্রথমে অবস্থান ছিল সেখান থেকে আমি স্কেলটা দিয়ে মাপা শুরু করলাম এবং তার সাহায্যে আমি মাপলাম যে বর্তমানে তার অবস্থান কোথায় রয়েছে। এই যে আমরা যেখান থেকে মাপা শুরু করছি বা যে পয়েন্টের সাপেক্ষে আমরা মাপা শুরু করছি, সেই পয়েন্টটাকে কখনো সেটা কোনো বিন্দু হতে পারে, কখনো সেটা কোনো কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে, কখনো সেটা কখনো কোনো বস্তু হতে পারে, অর্থাৎ যার সাপেক্ষেই আমরা কোনো বস্তুর অবস্থান বা গতি মাপবো সেই বস্তুটাকে আমরা বলবো বা সেই বিন্দুটাকে বা সেই অক্ষটাকে আমরা বলবো কি, রেফারেন্স ফ্রেম। কি বলবো আমরা, রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। আচ্ছা, যদি এখনো কারোর বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমি একটা সহজ উদাহরণ দিই। যদি আমার কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত,
সূর্যের দূরত্ব কত। তো আমি এর উত্তর দেব কি, যে ধরা যাক দূরত্ব হচ্ছে x কিলোমিটার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে x কিলোমিটার। তাহলে এই যে আমি উত্তরটা দিলাম, এই দূরত্বটা আমি কার সাপেক্ষে বললাম? আমি বললাম যে এই দূরত্বটা কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। মঙ্গল গ্রহ থেকে বা বুধ গ্রহ থেকে বা বৃহস্পতি গ্রহ থেকে কিন্তু সূর্যের দূরত্ব অন্যরকম হতে পারে। মঙ্গল গ্রহ থেকে সেটা হতে পারে y কিলোমিটার, বুধ গ্রহ থেকে সেটা হতে পারে z কিলোমিটার, কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখন x কিলোমিটার। তো এই যে আমি উত্তরটা দিলাম সেটা এই পৃথিবীর সাপেক্ষে দিলাম। অতএব এই ক্ষেত্রে এই মেজারমেন্টে অর্থাৎ এই পরিমাপে পৃথিবী হচ্ছে আমাদের কি, রেফারেন্স ফ্রেম। পৃথিবী হচ্ছে কি আমাদের রেফারেন্স ফ্রেম। আশা করি এই উদাহরণ থেকে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তো এই রেফারেন্স ফ্রেমের বিভিন্ন রকমের রেফারেন্স ফ্রেম হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র, কার্তেজীয় রেফারেন্স ফ্রেম। কার্তেজীয় নির্দেশতন্ত্র নামটা এরকম কেন? নামটা এরকম তার কারণ হচ্ছে এই ধরনের নির্দেশতন্ত্রগুলো যত সম্ভব একজন ফরাসি ম্যাথামেটিশিয়ান ডেকার্ত বলে একজন বিজ্ঞানী এই রেফারেন্স ফ্রেমগুলো তৈরি করেছিলেন এবং তার নাম অনুসারেই এইগুলোর নাম হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র। কার্তেজীয় নির্দেশতন্ত্র কি এই নির্দেশতন্ত্রগুলো? এবং নির্দেশতন্ত্রগুলো করকম? নির্দেশতন্ত্রগুলো মোটামুটি 3 রকমের। কিসের উপর ভিত্তি করে 3 রকম? যে বস্তুটার গতি একটা সরলরেখার উপর, নাকি সেটা একটা প্লেনে মুভ করছে, নাকি সেটা ত্রিমাত্রিক অক্ষে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নিয়ে তার মুভমেন্ট হচ্ছে, সেটার উপর বেশ করে কার্তেজীয় নির্দেশতন্ত্রগুলো 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। অর্থাৎ একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র এবং ত্রিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র। এই জিনিসগুলো আমরা একটু আগেই শিখেছি, অতএব এটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। 1 ডাইমেনশন কার্তেজীয় নির্দেশতন্ত্র হচ্ছে একটা অক্ষ যেটাকে আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করি। 2 ডাইমেনশনাল নির্দেশতন্ত্র হচ্ছে একটা প্লেন যেটাকে আমরা x এবং y অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং 3 ডাইমেনশনাল কার্তেজীয় নির্দেশতন্ত্র হচ্ছে 3টে অক্ষ দিয়ে তৈরি, x, y এবং z। x দৈর্ঘ্যের সঙ্গে আমরা মেলাতে পারি, y কে প্রস্থের সঙ্গে এবং z উচ্চতা অক্ষ। এই হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র, যেটা আমরা মোটামুটি এর আগে বুঝেছি, অতএব এটা বুঝতে কারোর অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, আরো এক রকমের নির্দেশতন্ত্র হয় যেটা একবার বলে দিই, যেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। কি? পোলার নির্দেশতন্ত্র। কি সেই পোলার নির্দেশতন্ত্র? ধরি কোনো একটা বস্তু এখান থেকে এইভাবে ঘুরে এইখানে গেল, তাই না? প্রথমে এখানে ছিল এবং পরে সে এইখানে পৌঁছালো। তাহলে দেখো এর অবস্থান আমরা দুভাবে বলতে পারি। এক তো এটা যদি আমরা যেহেতু সেটা প্লেনে মুভ করছে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে এর যদি এই পয়েন্টের দূরত্ব যদি এখানে x1 হয়, এবং অর্থাৎ এটা যদি এই দূরত্বটা যদি x1 হয় এবং এই দূরত্বটা যদি y1 হয়, তাহলে এক তো আমরা এর স্থানাঙ্ক বা এর পজিশন x1 y1 দিয়ে বলতে পারি যে সে x অ্যাক্সিসের উপর x1 দূরত্ব দূরে এবং y অ্যাক্সিসের উপর y1 দূরত্ব উপরে এর পজিশন। কিন্তু আমি আরো একভাবে এর পজিশন বলতে পারি, যেটা হচ্ছে যদি আমি এইভাবে মাপি যে এই যে দুটো অক্ষ x এবং y অক্ষের যে মিলনস্থল, সেখান থেকে যদি এর দূরত্বটা মাপি, ধরি সেই দূরত্বটা r, এবং
এই আরটা তো মাপলাম, এবং তার সঙ্গে যদি পজিশনটা স্পেসিফাই করতে হয়, পার্টিকুলারলি পজিশনটা বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে এই আর দৈর্ঘ্যটা এই এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করছে। যদি সেই অ্যাঙ্গেলটা থিটা করে, তাহলে দেখো কিন্তু এই পজিশনটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এক তো দূরত্ব হচ্ছে, এবং সেই দূরত্বটা কোথায় গিয়ে থামবে সেটা নির্ভর করছে এই থিটার উপর। এই থিটা পাল্টালে সে পজিশনটা পাল্টে হয়তো এখানে হয়ে যাবে, যেটা হয়তো থিটা 1। পরে হয়তো পাল্টিয়ে এই দূরত্বটা মাপলাম, দেখলাম যে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে, সেটা হচ্ছে থিটা 2। তাহলে এই পজিশন হয়ে যাবে, ধরি এই দূরত্বটা r2 হলো এবং এই অ্যাঙ্গেলটা থিটা 2 হলো, তাহলে এই পজিশন হবে r2 থিটা 2। এবং এইখানে যদি এই দূরত্বটা r হয় এবং এই যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমরা এর পজিশনকে এই দুটো পরিমাপের সাহায্যে r থিটার মাধ্যমে পরিমাপ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে এটাকে আমরা আর কিভাবে এক্স ওয়াই ছাড়া আর কিভাবে পরিমাপ করতে পারি, এবং সেই হিসাবে দেখলাম যে কোনো বস্তু যদি এরকম করে অবস্থান করে, তাহলে আমরা কি করতে পারি, এই যে মিলন স্থল এক্স ওয়াই অ্যাক্সিসে, যেটাকে আমরা ও বিন্দু বলছি, ও বিন্দু থেকে এর দূরত্বটা মাপলাম প্রথমে, এবং সেই দূরত্ব রেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা মেপে নিলেই আমরা কিন্তু এর অবস্থানকে স্পেসিফাই করতে পারি। এই ধরনের নির্দেশতন্ত্রকে, যেখানে এই একটা দূরত্ব এবং একটা অ্যাঙ্গেলের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানকে স্পেসিফাই করা হয়, তাকে আমরা বলি পোলার নির্দেশতন্ত্র। আচ্ছা, এবার আমরা শিখব যে গতি কয় রকম। আমরা গতি কি শিখেছি, গতি কিভাবে পরিমাপ করতে হয় শিখেছি, বস্তুর অবস্থান কিভাবে স্পেসিফাই করতে হয় শিখেছি। এবার আমরা দেখব যে গতি ক রকমের হতে পারে। গতি খুব সহজ অর্থে তিন রকম হতে পারে। একটা হচ্ছে চলন, একটা হচ্ছে ঘূর্ণন, আর একটা হচ্ছে মিশ্র গতি। এখন এই তিনটে গতি কিরকম, আমি যদি একটা একটা করে স্পেসিফিক উদাহরণ দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পেরে যাবে। চলন কি, যদি কোনো বস্তু এরকম করে সোজা হেঁটে চলে যায়, যেমন কোনো ব্যক্তি সোজা হাঁটতে হাঁটতে কিছু দূরত্ব পথ অতিক্রম করলো, সেক্ষেত্রে তার গতিটাকে আমরা কি বলি, চলন, অর্থাৎ হেঁটে চলে বেড়াচ্ছে। ঘূর্ণন কি, ঘূর্ণন যেমন সবচেয়ে সহজ উদাহরণ, আমরা ছোটবেলায় যেমন লাট্টু খেলতাম, লাট্টু খেলার সময় কি দেখতাম যে লাট্টুটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, অতএব তার তো গতি হচ্ছে, সে তো পজিশন চেঞ্জ করছে, কিন্তু সে পজিশনটা একটা অক্ষের সাপেক্ষে সে ক্রমাগত ঘুরে চলেছে। এরকম গতিকে আমরা বলি ঘূর্ণন। তাহলে মিশ্র গতিটা কি? মিশ্র গতি হচ্ছে, মিশ্র গতির সবচেয়ে সহজ উদাহরণ যদি দেওয়া যায়, সেটা হচ্ছে কোনো একটা গাড়ির চাকা, সাইকেলের চাকা, এরকম কিছু একটা। ধরি কোনো একটা সাইকেল, এই একটা সাইকেলের চাকা যেটা সামনের দিকে এগিয়ে চলেছে। এবং আমরা আমাদের দৈনন্দিন যে পর্যবেক্ষণ, সেখান থেকে জানি যে সাইকেলের চাকা যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন দুটো ঘটনা ঘটে। একটা ঘটনা ঘটে যে সাইকেলের চাকাটা নিজে এরকম করে ঘুরতে থাকে, এবং যেহেতু সাইকেলের চাকাটা এরকম করে ঘুরতে থাকে, সেহেতু সাইকেলটা সামনের দিকে এগোতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে সাইকেলের চাকার উপর দুটো ঘটনা একসঙ্গে ঘটছে। একটা হচ্ছে ঘূর্ণন, এবং সেই ঘূর্ণনের ফলে সাইকেল নামক বস্তুটার একটা গতি হচ্ছে, সেটা হচ্ছে চলন, সে সামনের দিকে এগিয়ে চলছে। অতএব এই মুহূর্তে এই সাইকেলের চাকার উপর একই সঙ্গে ঘূর্ণন এবং চলন নামক দুটো গতি সৃষ্টি হচ্ছে। এই রকম গতিকে আমরা বলি মিশ্র গতি, অর্থাৎ মিশে গেছে। চলন এবং ঘূর্ণন দুটোই যখন একটা বস্তুর মধ্যে মিশে গেছে, তখন সেরকম গতিকে আমরা কি বলি, মিশ্র গতি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরণ। সরণ ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট খুব সহজ একটা জিনিস, কিন্তু একটু ধৈর্য ধরে আমাদেরকে বুঝতে হবে এবং বোঝার মতো করে বুঝতে হবে, যাতে আমরা শুধু তার সংজ্ঞা মুখস্থ করে না থাকি। আমাদের যাতে সময়ের সঙ্গে সঙ্গে এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট হয়, সে দায়িত্ব আমি নিচ্ছি, এবং সেই হিসাবে আমি পড়ানোর চেষ্টা করব, যাতে তোমরা একটা জিনিস কনসেপচুয়ালি বুঝতে পারো এবং সেই জিনিসটা নিয়ে তোমার ইন্টারেস্ট তৈরি হয়। তো সেই হিসাবে আমরা দেখি যে সরণ কি জিনিস। সরণ বোঝার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরি কোনো একটা বস্তু প্রথমে এই পজিশনে ছিল,
যেটাকে আমরা ধরি বললাম যে সে তার সেই প্রাথমিক অবস্থানের নাম দিলাম এ, সেখান থেকে সে এখন এই পজিশনে যাবে অর্থাৎ এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে, ফাইনাল তার যে ডেস্টিনেশন পয়েন্ট সেটাকে আমরা বললাম বি বিন্দু। তাহলে কোনো এক ব্যক্তি এ বিন্দু থেকে ধরি বি বিন্দুতে গিয়ে পৌঁছবে। তখন এই ব্যক্তি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে কতভাবে পারে, কত রকম পথে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারে, সেই সংখ্যাটা হিসেব করা যাবে না। অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে ইনফাইনাইট ওয়েতে বা ইনফাইনাইট প্রসেসে সে এই ফাইনাল ডেস্টিনেশন অ্যাচিভ করতে পারে। কেমন করে? ধরি তার প্রথমে মনে হলো যে না, আমি একটু এই দিক দিয়ে ঘুরে এইভাবে গিয়ে বি বিন্দুতে পৌঁছাবো। আচ্ছা, সে পৌঁছালো, কিন্তু তার মনে হলো যে না, এক্ষেত্রে আমি একটু কম ঘুরেছি, আমার এক্সারসাইজ একটু কম হয়েছে, আমি আবার এই পথে না গিয়ে আমি একটু আরো ঘুরবো। সে বললো ঠিক আছে, এবার দেখ আমি কতটা এরকম করে ঘুরতে পারি। এইভাবে ঘুরতে ঘুরতে উনি এইখানে এসে পৌঁছালেন। তারপরেও যদি তার মন না পড়ে, সে হয়তো আরো একটা পথ নিতে পারে যেটা এইভাবে গিয়ে এখানে পৌঁছাবে। অর্থাৎ তার মনের অবস্থার উপর নির্ভর করে সে কত রকম পথে যেতে চায় তার উপর নির্ভর করে সে ইনফাইনাইট অর্থাৎ অসীম অসীম পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছতে পারে। এগুলোকে কিন্তু আমরা এই যে সবুজ রঙের পথটা এঁকেছি বা এই লাল রঙের পথটা এঁকেছি বা এই হলুদ রঙের পথটা যেটা আমরা এঁকেছি, সেটাকে কিন্তু আমরা সরণ বলি না। এটাকে আমরা কি বলি? এই পথগুলোকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ কোনটা? এটা যদি অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে কোনো এক বস্তুর প্রাথমিক অবস্থান যেটা এখানে এ এবং তার ফাইনাল অবস্থান যেটা এখানে বি, তাদের মধ্যেকার যে সরল রৈখিক দূরত্ব, তাদের মধ্যেকার যে সরল রৈখিক দূরত্ব, শুধু সেই দূরত্বটাকে আমরা কি বলি? আমরা বলি সরণ। তাহলে আমরা সরণ বলতে কি বুঝলাম? যে কোনো একটা বস্তুর ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং তার ফাইনাল পজিশন অর্থাৎ শেষ অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, তাকে আমরা বলি সরণ। এই দূরত্বটা কিন্তু সবচেয়ে মিনিমাম দূরত্ব, কারণ দুটো পয়েন্টের মধ্যে সবচেয়ে মিনিমাম দূরত্ব হয় তাদের মধ্যে সরল রৈখিক দূরত্বটাই। অর্থাৎ সরণ কি, এটাকে যদি আমি আরো একবার বলি, অন্য ভাষায় বলার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা এইভাবেও বলতে পারবো যে দুটো বিন্দুর মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব, তার মিনিমাম ভ্যালুটা হচ্ছে সরণ, তাই না? এই যে যতগুলো অতিক্রান্ত দূরত্ব হতে পারে তার যে মিনিমাম ভ্যালুটা সেটাই হচ্ছে সরণ। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যখন সবচেয়ে মিনিমাম হবে, যে যখন সে বদমাইশি না করে সোজা হেঁটে তার গন্তব্যস্থলে পৌঁছাবে, তখন তার অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান। আরেকবার বলি, যখন সে বদমাইশি না করে তার প্রাথমিক অবস্থান থেকে সোজা হাঁটতে 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 তার গন্তব্যস্থলে পৌঁছাবে, তখন সেক্ষেত্রে যে সে দূরত্বটা অতিক্রম করবে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, সেটাই তার সরণের সমান। অর্থাৎ সরণ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মিনিমাম ভ্যালু। আর যদি সংজ্ঞায় যায় তাহলে তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে যেটা সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন সরণ কি ব্যাপারটা বোঝার পর যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে যে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে কোনটা কোন রাশি? অর্থাৎ সরণ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি এবং অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কি কি বললাম? এস ফর স্কেলার নাকি ভেক্টর রাশি এবং অতিক্রান্ত দূরত্ব স্কেলার নাকি ভেক্টর রাশি। কি এই জিনিসটা সেটা বোঝার জন্য, আচ্ছা চলো আমরা কিছুটা এই জায়গাটা মুছি, এই জায়গাটা মুছে ফেলি।
তো আমরা কি বললাম যে আমরা এখন জানবো যে এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে যে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব এদের মধ্যে কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর, নাকি দুটোই স্কেলার বা ভেক্টর। আচ্ছা, এটা বোঝার আগে আমরা একটা জিনিস জানতে হবে যে স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে। দেখো, এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা পরের চ্যাপ্টারে হবে, যেখানে আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করব। কিন্তু তার আগে যেহেতু এই প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে, সেহেতু আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে স্কেলার এবং ভেক্টর রাশি আসলে কি। দেখো, পৃথিবীতে কোনো বস্তুই, আমাদের ফিজিক্সের পরিভাষায় কোনো বস্তুই, যে কোনো একটা বস্তু তার কোনো একটা কোয়ান্টিটি, কোনো একটা মান, কোয়ান্টিটি বা কোনো একটা মান যদি পরিমাপ করতে হয় এবং সেই পরিমাপটা করতে গিয়ে যদি আমাদেরকে সেই পরিমাপের মান এটার সঙ্গে সঙ্গে তার এই মানের সঙ্গে যদি তার দিকটা উল্লেখ করা বাঞ্ছনীয় হয়, মানে সেই পরিমাপটা করতে গিয়ে তার মান এবং দিক দুটোই যদি উল্লেখ করা সমানভাবে প্রয়োজন হয়, এবং মানে শুধু মান বলে যদি তার পরিমাপ করা না যায়, তার পরিমাপটা সঠিকভাবে করতে গেলে মানের সঙ্গে যদি আমার দিকের উল্লেখ করতে হয়, তাহলে সেই রকম রাশিকে, যার পরিমাপ করা হচ্ছে সেই রকম পরিমাপযোগ্য রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। কি বললাম আমরা, যে কোনো বস্তুর কোনো একটা কোয়ান্টিটি পরিমাপ করতে গিয়ে, কোনো একটা রাশি মাপতে গিয়ে যদি সেই রাশির মান এবং দিক দুটোরই উল্লেখ করতে হয়, তাহলে সেরকম রাশিকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। স্কেলার রাশি তবে কোনটা? স্কেলার রাশি হচ্ছে যে কোনো একটা রাশি বা কোনো একটা বস্তুর কোনো একটা জিনিস মাপতে গিয়ে যদি আমার শুধু মান উল্লেখ করলেই হলো, দিক উল্লেখ না করলেও হয়, দিকের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, শুধু মান উল্লেখ করলেই সেই রাশিটা পরিমাপ করা যাচ্ছে, সেরকম রাশিকে আমরা কি বলি, স্কেলার রাশি। আচ্ছা, একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা খুব স্পষ্ট হবে। ধরে আমি বাজারে গিয়ে 5 কেজি আলু কিনবো, 5 কেজি আলু কিনবো। তাহলে আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে বলি যে দাদা আমাকে 5 কেজি আলু দেন। এটা এই আলুর ভর, অর্থাৎ কতটা আলু নেব সেটা বলার জন্য আমাকে কখনোই বলতে হয় না যে দাদা 5 কেজি আলু দিন এবং তার সঙ্গে উত্তর দিকে দিন, অর্থাৎ উত্তর দিকে 5 কেজি আলু দিন, দক্ষিণ দিকে 5 কেজি আলু দিন, এরকম আমাদেরকে বলতে হয় না। আমাদেরকে 5 কেজি আলু বললেই আমরা সেটা বোঝাতে পারি। অর্থাৎ এখানে আমরা মাপছি কি, আলুর ভর, সেটা মাপার জন্য আমাদের শুধু তার মান 5 কেজি বললেই সেটা পরিমাপযোগ্য। অর্থাৎ এই ক্ষেত্রে যে আলুর ভর যেটা আমরা মাপছি সেটা একটা স্কেলার রাশি, তার জন্য কোনো দিক বোঝাতে হচ্ছে না। কিন্তু যদি আমি এটা একটু মুছি, কিন্তু ধরি এখানে এক বন্ধু রামের বাড়ি, সেখান থেকে কিছুটা উপরে, ধরি 1 কিলোমিটার উপরে আর এক বন্ধু শ্যামের বাড়ি। তো আমি যদি এখন রামকে জিজ্ঞাসা করি যে আচ্ছা রাম, শ্যামের বাড়িটা কোথায় তোর বাড়ি থেকে, তোর বাড়ির সাপেক্ষে শ্যামের বাড়িটা কোথায়, তাহলে রাম বলবে যে আমাকে ঠিক 1 কিলোমিটার, ওর বাড়ি থেকে 1 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে, তাই না? রামকে যদি আমি গিয়ে প্রশ্ন করি যে শ্যামের বাড়িটা কোথায়, তাকে যদি নির্দিষ্ট অবস্থান বলতে হয়, তাহলে রামকে বলতে হবে যে তার বাড়ি থেকে 1 কিলোমিটার আমাকে উত্তর দিকে যেতে হবে শ্যামের বাড়ি পৌঁছাতে গেলে। কারণ সে যদি শুধু 1 কিলোমিটার বলতো, তাহলে শ্যামের বাড়ি 1 কিলোমিটার পূর্বেও হতে পারতো, 1 কিলোমিটার পশ্চিমে হতে পারতো, 1 কিলোমিটার দক্ষিণে হতে পারতো। কিন্তু যেহেতু শ্যামের বাড়িকে আমার স্পেসিফাই করতে হচ্ছে, সেহেতু তার মানের সঙ্গে তার দিকটা আমাকে উল্লেখ করে দিতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা মাপছি ডিস্টেন্স, সেটা একটা ভেক্টর রাশি। তো এই সহজ উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই আলোচনার পর আমরা দেখব যে তাহলে স্কেলার এবং সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর রাশি। তাহলে এক্ষুনি আমরা শিখলাম যে কোনো বস্তুর মান পরিমাপ করতে গিয়ে যদি আমার দিকের উল্লেখ করতে হয় তাহলে ভেক্টর, যদি দিকের উল্লেখ করতে না হয় তাহলে স্কেলার। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ, এই দুটোই তো তোমাদের চোখে, সাধারণ চোখে দূরত্ব।
এবং দূরত্বই যদি হয় তাহলে দূরত্ব মানে তার একটা দিক থাকবে, তাহলে দুটোই ভেক্টর রাশি হওয়া প্রয়োজন, তাই তো? যদি দুটোই দূরত্ব হয়, দূরত্ব মানে তো ভেক্টর, তাহলে তো দুটোই ভেক্টর রাশি হওয়া প্রয়োজন। কিন্তু ব্যাপারটা তেমন নয়, এবং এখানেই আমাদের কনফিউশনটা হয়, যেটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এখানে, যে তেমন নয়। আসলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন এটা? চলো বুঝি যে কেন অতিক্রান্ত দূরত্ব স্কেলার দূরত্ব হওয়া সত্ত্বেও এবং সরণ ভেক্টর কেন। আচ্ছা, আমরা জানি যে এই যে রেখাগুলো, এই যে সবুজটা হোক বা এই লালটা হোক বা এই হলুদটা হোক, এরা সবই অতিক্রান্ত দূরত্ব। দেখো এরা দূরত্ব ঠিকই, কিন্তু এই যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাওয়ার সময় এই যে তার মনের ইচ্ছা মতো যে পথটা সে অবলম্বন করেছিল, অর্থাৎ এই পথে যে সে অতিক্রান্ত দূরত্বটা গিয়েছিল, সেটা যাওয়ার সময় তাকে নির্দিষ্ট কোনো দিকে যেতে হয়নি। সে যেমন ইচ্ছা হয়েছে তেমন গেছে, কখনো এইভাবে কখনো এইভাবে, তার যেমন ইচ্ছা হয়েছে সে সেইভাবে এই প্রারম্ভিক অবস্থান থেকে গিয়ে তার ফাইনাল অবস্থানে পৌঁছেছে। তাই কোনো নির্দিষ্ট দিক ফলো করতে হয়নি। কি বললাম? যে অতিক্রান্ত দূরত্বের বেলায় তার কোনো নির্দিষ্ট দিক ছিল না, সে তার ইচ্ছে মতো, অর্থাৎ যে কোন পথে যাবে সেটা সম্পূর্ণভাবে তার ইচ্ছের উপর নির্ভর করছিল, এবং সে যে কোনো ডিরেকশনে গিয়ে যেভাবে খুশি গিয়ে এই ফাইনাল পজিশনে পৌঁছতে পারতো। নির্দিষ্ট কোনো ব্যাপার তার ছিল না। এই নির্দিষ্ট জিনিসটা না থাকার জন্য, নির্দিষ্ট কোনো দিক জিনিসটা না থাকার জন্য আমরা কি করি, অতিক্রান্ত দূরত্বকে কি বলি? অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? স্কেলার রাশি। কি বললাম আমরা? যে যেহেতু অতিক্রান্ত দূরত্বের বেলায় আমাদের নির্দিষ্ট কোনো দিক ছিল না, সে তার মনের ইচ্ছে মতো যে কোনো পথে ফাইনাল পজিশনে যেতে পারে, সেহেতু এই অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি স্কেলার রাশি। এবার তাহলে সরণের ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, সরণের ব্যাপারটা দেখি। সরণ কি বলেছিলাম, যে তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে যেটা সরল রৈখিক পথ, তাই না? যেটা সরল রৈখিক পথ সেটাই হচ্ছে তার সরণ। তাহলে দেখো সরণের বেলায় কিন্তু যদি এই ব্যক্তিকে যে এ থেকে বিতে পৌঁছাবে, তার অতিক্রান্ত দূরত্বের মান সরণের সমান হতে হয়, যদি তার অতিক্রান্ত দূরত্বের মান সরণের সমান হতে হয়, তাহলে তাকে কিন্তু একটাই নির্দিষ্ট পথেই যেতে হবে, যেটা হচ্ছে তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে সরল রৈখিক পথ। এর বাইরে কোনোভাবেই গেলে সেটা কখনোই সরণ হবে না, সেটা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। অর্থাৎ সরণের বেলায় আমাদেরকে একটাই নির্দিষ্ট পথ অবলম্বন করতে হচ্ছে, যে কারণে আমরা সরণকে কি বলি? ভেক্টর রাশি। সরণকে আমরা সেই জন্য বলি ভেক্টর রাশি, যে এর একটা নির্দিষ্ট দিক আছে, সেই দিকটা ফলো না করলে সে কিন্তু তার যে দূরত্বটা সে অতিক্রম করছে সেটা কখনোই সরণ হবে না, সেটা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। অতএব সরণ হতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কেন সরণকে ভেক্টর রাশি বলি। চলো এবার আমরা পরের স্লাইডে গিয়ে দেখি সরণ নিয়ে কিছু মজাদার কথা। তাহলে আমরা সরণ সম্বন্ধে জানলাম যে দুটো বস্তুর মধ্যে তার ইনিশিয়াল পজিশন অর্থাৎ প্রারম্ভিক অবস্থা এবং ফাইনাল পজিশন, এই দুটোর মধ্যে যে সরল রৈখিক পথ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সরণ। তাহলে সরণ সমান হচ্ছে তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে যে সরল রৈখিক পথ, আচ্ছা, এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা সুন্দর কনসেপচুয়াল অঙ্ক হয়, যে কোনো বস্তু বা কোনো ব্যক্তি 10 কিলোমিটার পরিধির
একটি মাঠে যেখান থেকে শুরু করেছিল সেখানে ঘুরতে ঘুরতে যদি আবার সেখানে হেঁটে এসে পৌঁছায়, কি বললাম, যেটা এটা একটা মাঠ, যে মাঠের পরিধি হচ্ছে, মানে এই টোটাল হলুদ লাইনটার দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার, এবং এক ব্যক্তি এখান থেকে হাঁটা শুরু করেছিল মর্নিং ওয়াক করতে 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 সে আবার এখানে এসে পৌঁছালো। অর্থাৎ যেখান থেকে শুরু করেছিল সেখানে এসেই পৌঁছালো, অর্থাৎ ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন তার একই, এবং সেই কাজটা করতে 10 কিলোমিটার পথ হেঁটে এসেছে। তাহলে এই ক্ষেত্রে তার সরণ কত? তোমরা ভিডিওটা পজ করে একবার চেষ্টা করো এর উত্তর দেওয়ার। তো আমি এখানে ওর উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে সরণ কিন্তু 0। কেন 0? কারণ আমরা বারবার বলেছি সরণ হচ্ছে তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে যেটা সরলরৈখিক দূরত্ব, এবং এই ক্ষেত্রে যেহেতু সেই ব্যক্তির ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন একই, অর্থাৎ তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব কিন্তু 0, যার কারণে তার সরণ 0। তাহলে এই 10 কিলোমিটার পথ যেটা সে হাঁটলো সেটা কি? এই যে 10 কিলোমিটার পথ সে যেটা হাঁটলো সেটা কি? সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সরণ নিয়ে আমি আরো একটা কথা বলি, যেটা হচ্ছে এটা একটু ইরেজ করলাম। যে সরণ নিয়ে আমরা যেমন দেখলাম যে সরণের যেমন একটা মান হতে পারে, যে সোজা সে 5 কিলোমিটার এই বিন্দু থেকে 5 কিলোমিটার সোজা পথে হেঁটে গেল, সেক্ষেত্রে তার সরণ কি 5 কিলোমিটার, এটা একটা পজিটিভ মান। তেমন আমি দেখলাম যে সে যদি ঘুরে আবার নিজের ফাইনাল পজিশনে ফিরে যায় সেক্ষেত্রে সরণের মান 0 অর্থাৎ 0 হতে পারে। তেমন সরণের মান নেগেটিভও হতে পারে। সরণের মান নেগেটিভও হতে পারে, এবং এই জন্য এটা ভেক্টর, যে এই পরিমাপ কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে যেমন পজিটিভ হতে পারে, 0 হতে পারে, ঠিক তেমন নেগেটিভ হতে পারে, কারণ এর দিক আছে। কেমন জিনিসটা? ধরি কোনো এক ব্যক্তি এখান থেকে হাঁটা শুরু করে সোজা এই পথে হেঁটে গেল, এবং সে পথে এই পথে হেঁটে গেল কত? 5 কিলোমিটার। এই যে সরণটা তার হলো সেটা হচ্ছে তার 5 কিলোমিটার। এখন সে ব্যক্তিটা তার ইচ্ছে হলো যে আবার সে ফিরে এখান থেকে একই পথে এই বিন্দুতে অর্থাৎ তার ইনিশিয়াল পজিশনে এসে পৌঁছাবে। সে প্রথমে তার ইনিশিয়াল পজিশন থেকে গেল ফাইনাল পজিশনে, তারপর তার ইচ্ছে হলো যে ঠিক আছে কাজ হয়ে গেছে আবার বাড়ি ফিরে যায়, সে আবার বাড়ি ফিরে আসলো, অর্থাৎ তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসলো। তাহলে আগের ক্ষেত্রে তার সরণ কত হয়েছিল? আমরা কিভাবে মাপলাম? যে এই বিন্দুকে রেফারেন্স ফ্রেম ধরে তা সে সোজা পূর্ব দিক বরাবর আচ্ছা এখানে লিখি যে পূর্ব দিক বরাবর 5 কিলোমিটার হেঁটেছিল, তাই না? 5 কিলোমিটার হেঁটেছিল। এই ক্ষেত্রে তার সরণকে আমরা কি বলেছি? 5 কিলোমিটার সরণ হয়েছে। কিন্তু এখন সে বাড়ি ফেরার সময় ঠিক অতটাই রাস্তা, 5 কিলোমিটার রাস্তায় কোন দিকে এসেছে? এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে পশ্চিম দিকে এসেছে। অর্থাৎ এখন সে বাড়ি ফেরার সময় 5 কিলোমিটার কি করেছে? এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে পেছনের দিকে এসেছে। প্রথমে সে সামনের দিকে পূর্ব দিকে এগিয়ে গিয়েছিল, এখন এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে সে কি করেছে? সেই রেফারেন্সের পয়েন্টের দিকে পিছিয়ে এসেছে বা পশ্চিম দিকে এসেছে। 5 কিলোমিটার এখন সে পশ্চিম দিকে এসেছে। অর্থাৎ যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, অতএব এই পূর্ব দিকে তার সরণটাকে যদি আমরা পজিটিভ 5 কিলোমিটার বলি বা +5 কিলোমিটার বলি, তাহলে এই যে তার একই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে 5 কিলোমিটার পশ্চিম দিকে অর্থাৎ পেছনে আসাটাকে, এই 5 কিলোমিটার পশ্চিমে আসাটাকে আমরা কি বলবো? যে নেগেটিভ 5 কিলোমিটার সরণ। আরেকবার বলি, যে পূর্ব দিকে 5 কিলোমিটার যাওয়াটাকে যদি আমরা 5 কিলোমিটার পজিটিভ 5 কিলোমিটার সরণ বলি, তাহলে সেই একই সরণ যখন পশ্চিম দিকে হবে তখন সেই সরণটাকে আমরা কি বলবো? নেগেটিভ 5 কিলোমিটার সরণ। এবং এই ক্ষেত্রে তার টোটাল সরণ কত হলো? টোটাল সরণ হলো +5 -5 = 0। 0 সরণ হলো।
দেখো এই জিনিসটা আমরা একটু আগে যেভাবে শিখেছি সেইভাবে উত্তর দেওয়া যায়, যে যেহেতু সে তার ইনিশিয়াল পজিশন থেকে প্রথমে গেল এবং সেখান থেকে ফিরে আবার চলে আসলো একই জায়গায়, এবং যেহেতু অর্থাৎ যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল আবার ফিরে সেই একই পয়েন্টে এসে দাঁড়ালো, যেহেতু তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন এক, অতএব তার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ কত হবে? 0। যেটা আমি কনসেপচুয়ালি বের করলাম সেটা আমরা ম্যাথমেটিক্যালিও বার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সরণ কি হতে পারে? সরণ 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কেন হতে পারে? কারণ এটা একটা ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনোই 0 হতে পারে না যদি সে একটুও তার অবস্থান পরিবর্তন করে। যদি কোনো বস্তু তার অবস্থান কিছুটাও পরিবর্তন করে তাহলে অতিক্রান্ত দূরত্ব কখনোই 0 হতে পারে না, কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ এটা একটা স্কেলার রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা দেখি যে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা দেখলাম যে গতি কি, চ্যাপ্টারের যে আমাদের নাম বা যে পোর্শনের আমাদের চ্যাপ্টার কাইনেমেটিক্স, সেই জিনিসটা কি, কাইনেমেটিক্স কি জানলাম। তারপর জানলাম আমরা গতি কি জানলাম। গতি কি জানার পর আমরা দেখলাম যে 1D 2D বা 3D মোশন জিনিসটা কিরকম, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি কি সেগুলো জানলাম। তারপর আমরা দেখলাম যে গতি কত ধরনের হয়, গতির ধরন দেখলাম আমরা, যে সেটা চলন, ঘূর্ণন এবং মিশ্র গতি কখন কখন দেখলাম। তারপর আমরা দেখলাম যে সরণ কি, অতিক্রান্ত দূরত্ব কি, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এই সমস্ত জিনিস আমরা কিন্তু সহজে শেখার চেষ্টা করেছি বা শিখেছি। আমি ধরে নিচ্ছি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো। এরপর একটা মজার প্রশ্ন হচ্ছে, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স হোক বা এইচএসে হোক কিছু সময় আগে এসেওছে, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্টনেস, অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্টনেস জিনিসটা কি? অ্যাবসলিউট মোশন মানে হচ্ছে পরম গতি এবং অ্যাবসলিউট রেস্টনেস মানে হচ্ছে পরম স্থিতি। তো এই অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্টনেস অর্থাৎ পরম গতি বা পরম স্থিতি বলে কি আদেও কিছু আছে? এর কি কোনো অস্তিত্ব হয় নাকি হয় না? আচ্ছা, এই প্রশ্নটা যাতে তোমরা বুঝতে পারো, উত্তর দেওয়ার আগে আমাদের সর্বপ্রথম প্রয়োজন যে প্রশ্নটা বোঝা। তো এই প্রশ্নটা তোমাদেরকে আগে বোঝায় যে অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্টনেস অর্থাৎ পরম গতি পরম স্থিতিতে পরম শব্দের কি মানে? এই পরম কি? পরম মানে হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন। অর্থাৎ আমি যদি একটা প্রশ্ন সবাইকে করি, সমস্ত মানুষকে করি এবং তাদের সবারই উত্তর যদি একই হয়, তাহলে আমরা বলবো যে সেই জিনিসটা পরম বা অ্যাবসলিউট, সবার ক্ষেত্রে যখন সমান। কোনো একটা বস্তুর মান বা কোনো একটা বস্তুর কোনো একটা কোয়ান্টিটি যদি সবার ক্ষেত্রেই সমান হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো যে পরম। কিন্তু সেটা যদি বিভিন্ন বস্তু সাপেক্ষে বিভিন্ন রকম হয়, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা বলবো যে সেটা রিলেটিভ, অর্থাৎ সেটা সাপেক্ষিক। দুটো আলাদা আলাদা বস্তুর সাপেক্ষে বা দুটো আলাদা আলাদা মানুষের সাপেক্ষে একটা জিনিসের মান যদি দুই রকম হয়, তাহলে সেটা আমরা বলবো সাপেক্ষিক। যদি একই হয় তাহলে সেক্ষেত্রে সেটা পরম। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো এবার এর উত্তর খুঁজি। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে অ্যাবসলিউট মোশন বা পরম গতি বা পরম স্থিতি বলে কিছু হয় কিনা সেটা দেখি। সেটা বোঝার জন্য আমি একটা সহজ ডায়াগ্রাম এঁকেছি, যেখানে একটা ট্রেন চলছে এবং সেই ট্রেনের উপর দুই বন্ধু বসে আছে, রাম এবং শ্যাম। দুই বন্ধু বসে আছে এবং ট্রেনটা কিছুক্ষণ পরে, ধরি টি সময় পরে, তার অবস্থান পরিবর্তন করে এইখানে পৌঁছেছে, অথবা এতটা দূরত্ব পৌঁছে ট্রেনটা এখন এখানে এসে পৌঁছেছে। এখন যদি আচ্ছা, এই সিনারিওতে আমি আরেকটা জিনিস বলি, যে স্টেশনে মন খারাপ করে যদু বসে আছে যে সে ট্রেনে যেতে পারছে না ঘুরতে। দেখুন, কেউ যদি বা আমি গিয়ে যদি আমি যদুকে জিজ্ঞাসা করি, আচ্ছা যদু, যে তুমি কি দেখছো রাম এবং শ্যামকে, তারা কি গতিশীল নাকি স্থির? তো যদু বলবে, যদুর মতে রাম এবং শ্যাম
কি দেখবে যদু, যে সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনটা যেহেতু তার এই পজিশন থেকে এই পজিশনে গিয়ে পৌঁছেছে, অতএব যদু দেখবে যে সময়ের সঙ্গে সঙ্গে রামও তার পজিশন চেঞ্জ করে এখানে পৌঁছেছে, শ্যামও তার অবস্থান পরিবর্তন করে এখানে পৌঁছেছে। অতএব যদুর সাপেক্ষে রাম এবং শ্যাম দুজনেই সময়ের সঙ্গে তার অবস্থান পরিবর্তন করেছে। অতএব যদুর চোখে রাম এবং শ্যাম দুজনেই গতিশীল, দুজনেই গতিশীল। কিন্তু এই একই প্রশ্ন যদি আমি এখন রামকে করি, যে আচ্ছা রাম, তোমার চোখে শ্যাম কি গতিশীল? রাম কি উত্তর দেবে? রামের চোখে শ্যামের অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ সে গতিশীল নাকি স্থির। আচ্ছা রাম কি দেখবে, যখন ট্রেনটা চলা শুরু করেছিল তখনও তাদের মধ্যে যে ডিস্টেন্স, ট্রেনটা কিছুক্ষণ চলার পর তখনও তাদের মধ্যে ডিস্টেন্স একই। কারণ কি? কারণ তারা দুজনেই একই ট্রেনের উপর বসে আছে এবং ট্রেনটা চলছে। অতএব এই ট্রেনের সাপেক্ষে রামও ছুটছে, শ্যামও ছুটছে। অতএব তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু পরিবর্তিত হয়নি। অর্থাৎ রামের চোখে শ্যাম যেখানে বসেছিল কিছুক্ষণ পর শ্যাম সেখানেই বসে আছে। অর্থাৎ রামের চোখে শ্যাম কিন্তু তার অবস্থার পরিবর্তন করছে না, অর্থাৎ রামের চোখে শ্যাম কিন্তু স্থির। রামের চোখে শ্যাম কিন্তু স্থির। অর্থাৎ একই প্রশ্ন যে শ্যাম গতিশীল না স্থির, সেই একই প্রশ্নের উত্তরে যদু বলছে যে হ্যাঁ শ্যাম গতিশীল, কিন্তু রাম বলছে যে না শ্যাম স্থির। অর্থাৎ দুটো আলাদা আলাদা নির্দেশতন্ত্রে, এই এক নির্দেশতন্ত্র যেটা স্থির ছিল, এই একটা নির্দেশতন্ত্র যেটা ট্রেনের সঙ্গে গতিশীল ছিল, দুই ভিন্ন ভিন্ন নির্দেশতন্ত্রে শ্যামের অবস্থান কোথাও পরিবর্তিত হচ্ছে, কোথাও পরিবর্তিত হচ্ছে না। অতএব আমরা দেখলাম যে শ্যাম স্থির নাকি গতিশীল সেটা সম্পূর্ণ নির্ভর করছে কে দেখছে তার উপর নির্ভর করে। অতএব যখনই তার অবস্থানের পরিবর্তন কাউরির সাপেক্ষে হচ্ছে, অর্থাৎ কে দেখছে তার উপর নির্ভর করে হচ্ছে, অতএব আমরা সে গতিশীল কি স্থির সেটা পরম ভাবে বা অ্যাবসলিউট ভাবে বলতে পারি না, সেটা রিলেটিভ। সে কাউরির চোখে কখনো গতিশীল, কাউরির চোখে কখনো স্থির। অতএব সে গতিশীল কি স্থির সেটা রিলেটিভ, নট অ্যাবসলিউট। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাবসলিউট গতি বলে কিছুই হয় না। এখন অ্যাবসলিউট রেস্টনেস কি বা পরম স্থির বলে কি কিছু হয়? যদি আমরা আগের জিনিসটা বুঝতে পারি তাহলে এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতা, আমরা যখন রাস্তার উপর দিয়ে বাসে করে কোথাও যাই তখন আমরা দেখি যে রাস্তার পাশে যে গাছগুলো লাগানো থাকে, যে গাছগুলো লাগানো থাকে, আমরা যখন বাসে করে সামনের দিকে এগিয়ে যাই তখন আমরা দেখি যে গাছটা কিন্তু আমাদের চোখে পেছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যত এগিয়ে যাচ্ছি, যত জোরে এগিয়ে যাচ্ছি, গাছটা ঠিক আমাদের থেকে তত জোরে যেন পেছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু গাছের তো হাত পা নেই, গাছের তো হাত পা নেই, অতএব সে তো পেছনের দিকে হেঁটে হেঁটে যেতে পারে না। অতএব আমরা আমাদের কমন সেন্সের মাধ্যমে জানি যে গাছটা কিন্তু স্থির ছিল রাস্তার পাশে। কিন্তু যেহেতু আমরা বাসে করে সোজা বেরিয়ে যাচ্ছি, অতএব আমাদের মনে হচ্ছে যেন গাছটা পেছনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমার সাপেক্ষে গাছটা গতিশীল। অর্থাৎ যে গাছটা চুপচাপ রাস্তায় স্থির অবস্থায় ছিল এখন সে আমার চোখে গতিশীল। অতএব তার এই স্থির অবস্থাটা অ্যাবসলিউট না, সেটাও সাপেক্ষিক। তো এই যে ব্যাপারটা যে কোনো বস্তুর স্থিতি বা গতি পুরোটাই নির্ভর করে যে সেই জিনিসটা দেখছে কে, কোন রেফারেন্স ফ্রেম থেকে, কোন নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা সেটা মাপছি তার উপর নির্ভর করে। যেহেতু কে দেখছে তার উপর নির্ভর করে মান আমরা পাই, অতএব এটাকে আমরা বলি রিলেটিভ মোশন, নট অ্যাবসলিউট মোশন অর অ্যাবসলিউট রেস্টনেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করি। সামনের দিন আমরা পড়ব যে দ্রুতি কি, বেগ কি, ত্বরণ জিনিসটা কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং জয়েন্ট এন্ট্রান্সের যে সমস্ত অঙ্ক আসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং আমরা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করি।